স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বাড়ছে সব ধরনের চালের দাম। বড় কিছু কোম্পানির ধানের দাম বাড়িয়ে দেওয়াকে দায়ী করছেন বিক্রেতারা। নজরদারি বাড়ানোর তাগিদ ক্রেতাদের। অনুদান নয়, সামাজিক ব্যবসায় স্বাস্থ্যসেবা নিশ্চিত সম্ভব বললেন প্রধান উপদেষ্টা। হাসিনা সরকারের বিরুদ্ধে সামাজিক ব্যবসা দিবস পালন না করতে দেওয়ার অভিযোগ। গোপালগঞ্জে শৈলদহ নদীর ভাঙনে হুমকিতে বসতবাড়ি সহ বহু স্থাপনা। টাঙ্গাইলের যমুনায় বিলীন অনেক ঘরবাড়ি। ভাঙন রোধে দ্রুত পদক্ষেপের দাবি স্থানীয়দের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গত ৩ সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে বাড়ছে সব ধরনের চালের দাম। এ সময়ে সবচেয়ে বেশি বেড়েছে মিনিকেটের দাম। কেজিতে ৬ থেকে ৮ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮২ টাকায়। বেড়েছে মোটা এবং মাঝারি চালের দামও। ভরা মৌসুমে চালের এই বাড়তি দামকে অস্বাভাবিক বলছেন ক্রেতারা। একরামুল ইসলাম খানের রিপোর্ট। বোরো ধানের ভরা মৌসুম চলছে। জমি থেকে ধান কাটাও শেষের দিকে। বাজারে পাওয়া যাচ্ছে নতুন চালও। তবে কোরবানির ঈদের সময় থেকে হঠাৎ ঊর্ধ্বমুখী চালের বাজার ধারাবাহিকভাবে বাড়ছে। মান ভেদে বস্তাপ্রতি বেড়েছে ৪০০ টাকা পর্যন্ত। কারওয়ান বাজারে প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮২ টাকায়। কাটারি নাজির ৮৪, পাইজাম ৬২, গুটি স্বর্ণা ৫২ ও ২৮-৫৮ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যে সকল ভোক্তা আগে চালের বস্তা কিনতেন, বাড়তি দামের কারণে এখন খুচরা পরিমাণে কিনছেন। ভরা মৌসুমে চালের এই বাড়তি দামকে অস্বাভাবিক বলছেন তারা। প্রতি কেজিতে এখন ৪ টাকা ৫ টাকা করে বেড়ে গেছে। এখন এই জন্য দরকার হয়েছে মনিটরিং করা, যারা সিন্ডিকেট করে তাদেরকে আসলে ধরা, যে কেন তারা এই মানে অসাধু উপায়টা অবলম্বন করতেছে। এদিকে ব্যবসায়ীরা বলছেন বাজারে চালের কোনো সরবরাহ সংকট নেই, চাহিদাও বাড়েনি। তবু ঈদের পরে হঠাৎ করেই বেড়ে গেছে দাম। বিশেষ করে বড় কোম্পানিগুলোর যোগসাজশে ধানের দাম বাড়িয়ে চালের দাম বাড়ানো হয়েছে মত তাদের। ঈদের আগের থেকে পরে পার কেজিতে ৬ টাকা ৭ টাকা বাড়ছে, বুঝছেন। তার কারণ হলো যে ৪-৫টা কোম্পানি আছে, এটা সিন্ডিকেট করছে। এই সিন্ডিকেটের কারণে এখন হলো বড় মৌসুম। বাংলাদেশের সবচেয়ে বড় মৌসুম হলো যে বৈশাখ সিজন। এই মৌসুমে হঠাৎ করে দাম বাড়ার কোনো প্রশ্ন ওঠে না, কিন্তু ১ কেজি চাইলে মনে করেন ৬-৭ টাকা বেড়ে গেছে। বাসার সাধারণ মানুষ বাঁচা তো খুব কঠিন হয়ে যাবে। বাজার নিয়ন্ত্রণে কঠোর মনিটরিং ব্যবস্থা চালুর দাবি ভোক্তাদের। একরামুল ইসলাম খান, মাছরাঙা সংবাদ, ঢাকা। বিগত সরকারের আপত্তির কারণে দেশে সামাজিক ব্যবসা দিবস পালন করা যায়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অথচ বাংলাদেশ থেকে এই ব্যবসার শুরু হয়। সকালে সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে সাভারে ইউনূস সেন্টার এবং গ্রামীণ গ্রুপ আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে যোগ দিয়েছেন ৩৮ দেশের প্রতিনিধিরা। প্রধান উপদেষ্টা বলেন, দিবসটি একটি সামাজিক পুনর্মিলনী। অনুদান নয়, সামাজিক ব্যবসার মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। এই ব্যবসা এবং ভালো ইচ্ছা শক্তির মাধ্যমে সমাজ আরও অনেক সমস্যার সমাধানও সম্ভব। বর্তমান বিশ্ব স্বার্থপরতার মাধ্যমে গড়ে উঠেছে, ধ্বংসের মাধ্যমে এর শেষ হবে। What a strange way. This is nothing to do with anything government should worry about. But we are not allowed to hold this. So this is the first time we are holding Social Business Day in this facility. You cannot leave it to business to make money. Then healthcare stays out. If you leave it to charity, you cannot solve it. Only solution is social business solution. গোপালগঞ্জের শৈলদহ নদীর ভাঙনে হুমকিতে পড়েছে বসতবাড়ি, ফসলি জমি সহ অসংখ্য স্থাপনা। অন্যদিকে বর্ষার শুরুতেই টাঙ্গাইল সদরে যমুনা নদীতে তীব্র ভাঙনের কবলে পড়েছে ৫ শতাধিক পরিবার। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট। দফায় দফায় ভাঙছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শৈলদহ নদীর পার। এরই মধ্যে বিলীন হয়ে গেছে নদী পার ঘেঁষে নির্মিত সড়কের 2টি অংশ ও ব্রিজ। হুমকিতে পড়েছে বসতবাড়ি, ফসলি জমি, গাছপালা, মন্দির, পানির ট্যাঙ্ক সহ অসংখ্য স্থাপনা। ঘাটলা
ভেঙে গেছে আমাদের মন্দিরের সামনে, মন্দিরও ভেঙে যাবে। পানির ট্যাঙ্কি আছে, পানির ট্যাঙ্কিও ভাঙার পরিস্থিতি। বাড়ি ঘরও ভাঙিয়ে যাবে নে, কোন সময় যে পড়িয়ে যাবে নে। এখন তো আমরা আমাকে তো আর জায়গা নাই সরার। 40-50টা গৃহস্থ আমরা বাস করি, সবার খুব অসুবিধা হচ্ছে। অন্তত প্রত্যেকদিন 10-15 হাজার লোক যাতায়াত করে। রাস্তাটা যদি দ্রুত সংস্কার না হয় বা কোনো উদ্যোগ গ্রহণ না করা হয় তাহলে এই পথটা বিলীন হয়ে যাবে। বরাদ্দ পেলে ভাঙন প্রতিরোধে কাজ শুরু করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শৈলদার তীরে চিতুলে নামক স্থানে নদী ভাঙন রয়েছে, এটা আমরা অবজার্ভও করেছি। আমরা ওখানে 76 মিটার এলাকায় ভাঙন প্রবণ রয়েছে, ইতিমধ্যে ভাঙনও হয়েছে। আমরা 76 মিটার প্রতিরক্ষার জন্য চাহিদা প্রেরণ করেছিলাম, এর মধ্যে 48 মিটার অ্যাপ্রুভ হয়েছে। 48 মিটারের প্রতিরক্ষা কাজ জিওব্যাগের মাধ্যমে চলমান আছে এবং বাকি অংশের আমরা যদি অনুমোদন পাই তাহলে আমরা বাস্তবায়ন করতে পারবো। বর্ষার শুরুতেই টাঙ্গাইল সদরের কাকুয়া ইউনিয়নের ঝাউগাড়া হতে ওমরপুর দক্ষিণপাড়া পর্যন্ত প্রায় 5 কিলোমিটার এলাকা ভাঙনের কবলে পড়েছে। অনেকে আগেভাগেই সরিয়ে নিয়েছে বাড়িঘর, যারা সরাতে পারেনি তাদের সর্বস্ব বিলীন হচ্ছে নদীগর্ভে। 96 সালে যখন আমাদের ব্রিজ করলো, এই ব্রিজ করার পর যমুনা সেতুর পর থেকে আমরা ভাঙনের কবলে পড়ছি। কিন্তু কথা ছিল যে ব্রিজের পরে নদী রোধ করব এবং আমাদেরকে একটা রক্ষা করার চিন্তা ভাবনা করবো। জমি জমা তো নাই, করার জমিতে বাড়ি লড়েছি, আমি টাকা পয়সাও পাই না, মাসে টাকা পয়সাও দেয় না। এটা যদি সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয়, দেখা যাবে যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সহ আমরা একেবারে বিলীনের মুখে চলে যাব। সরেজমিনে ভাঙন এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা। জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন পেলেই শুরু হবে ভাঙন প্রতিরোধের কাজ। পরিদর্শন রিপোর্ট আমরা আমাদের ঊর্ধ্বতন স্যারদের নিকট প্রেরণ করছি। স্যাররা যদি নির্দেশনা দেয় এবং বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে হয়তো আমরা শীঘ্রই কাজ আরম্ভ করতে পারবো বলে আশাবাদী। ভাঙন প্রতিরোধে দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়ায় আইনের প্রতি তোয়াক্কা না করে ফসলি জমি থেকে মাটি কাটার মহোৎসব চলছে। প্রতিদিন কয়েকশো গাড়িতে দিনরাত বিরামহীনভাবে জমির উপরিভাগের মাটি কেটে নেওয়া হচ্ছে ইটভাটায়। উর্বর মাটি কেটে নেয়ায় কমেছে ফসল উৎপাদন, আর ইটভাটার ধোঁয়ায় নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশিক মান্নান হিমেলের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রকাশ্যে চলছে জমির উপরিভাগের মাটি কাটা। 8 থেকে 10 ফুট গভীর করে নেওয়া হচ্ছে মাটি। ট্রাকে করে এই মাটি চলে যাচ্ছে আশেপাশের ইটভাটায়। প্রশাসনের নাকের ডগায় বসে এসব অবৈধ কাজে লিপ্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার এক শ্রেণীর প্রভাবশালীরা। জেলা সদর, সরাইল, বিজয়নগর, নাসিরনগর, আশুগঞ্জ সহ বিভিন্ন এলাকায় দেদারসে চলছে মাটি কাটা। কোথাও কোথাও পুকুর হয়ে যাওয়ার পরও সেখান থেকে ড্রেজার দিয়ে তোলা হচ্ছে মাটি। মাটি তোলার ফলে জমি হারাচ্ছে উর্বরতা। 4 থেকে 5 বছর সে জমিতে আর ফসল ফলানো যাচ্ছে না। এতে অপূরণীয় ক্ষতি হচ্ছে কৃষিতে। ক্ষেতগুলা নিচের দিকে চলে যাচ্ছে, ডাবতেছে, এখানে তো আর ধান হইতো না। সরকারকে বলি কেন এগুলো দেখে না? আইসা দৈরা পুলিশ আছে, আইসা দৈরা কটা টাকা দিলে জায়গা চলে জায়গা। জমিতে দেখেন কোথাও কোথাও এত গভীরতা করে পাশের জমিগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তো এই বিষয়গুলা কিন্তু সামাজিকভাবে আমরা সচেতনতা করতে হবে, জনগণের সচেতন করতে হবে যে এইভাবে জমিগুলো ভবিষ্যতে আমাদের খাদ্যের হুমকি হওয়ার সম্ভাবনা থাকে। ভাটা মালিকরা প্রতিকানি জমির উপরিভাগের 1 ফুট মাটি কিনে নিচ্ছেন 30 থেকে 35 হাজার টাকায়। এককালীন টাকা পেয়ে জমির মালিকরাও বিক্রি করে দিচ্ছেন মাটি। কখনো ফাঁদে পড়ে মাটি বিক্রি করতে বাধ্য হচ্ছেন জমির মালিকরা। কাজ করতে আছি, কাজ করে যদি আইনের লোকে বাধা দিলে আমি করবো না। বাচ্চা কাচ্চা ঘুম ফারাম যাইতেছে না, মানে ঘুমের থেকে চিল্লে ওঠে, এমন বাড়িতে আওয়াজ। আস্তে আস্তে তো আসা যাওয়া করতে পারে, তাই না? কোন সবাই নিজে বাধা দিছে, এই বাধাটা মানে না। দিনের বেলা গাড়ি নেয়, রাত্রেবেলা 12-14টা গাড়ি মিল হাই আসে, সারা লাইট ঘুমাইতে। সিলিন্ডার যদি বাধাও দেয়, এই বাধা কিন্তু উপেক্ষা করে তারা তাদের কার্যক্রমগুলো পরিচালনা করছে। এখানে তাদের কাছে শক্তিটা আসলে কোন জায়গায় আসলে আমাদের প্রতিফলন হচ্ছে না। মাটি কেটে নেয়ায় ফসল হানির পাশাপাশি নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। আমি সুলতানপুরের বিষয়টা জেনেছি, বেরামপুরে এভাবে মাটি তোলা হচ্ছে, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। এরকম ব্যবস্থা অব্যাহত থাকবে। আপনারাও যদি কোনো ইনফরমেশন সাধারণ জনগণ পায় আমাদের কাছে দিলে আমরা সাথে সাথে ব্যবস্থা নিই। রেগুলারই আমরা মোবাইল কোড করতেছি, শাস্তির আনতেছি, কিন্তু বেশিরভাগ যেগুলো হচ্ছে যে আপনার
রিমোট এলাকাগুলোতে, বিশেষ করে বিজয়নগরের যে রিমোট এলাকাগুলো, সেখানে যাওয়ার যে রাস্তাগুলো যেগুলো আছে, কিছু কিছু রাস্তা এতটা সংকীর্ণ যে গাড়ি যায় না, কোনো গাড়ি যায় না, এবং ওরা টের পেয়ে যায়, আগের থেকে ওদের মেসেজ দিয়ে টের পেয়ে যায়। যে কারণে দেখা যায় আমরা যখনই যাই, বেশিরভাগ ড্রাইভগুলো হচ্ছে আমরা যখনই যাই, যাওয়ার পরে দেখা যায় যে আপনার কেউ থাকে না। জমির উপরিভাগের মাটি যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার ১৭৯টি ইটভাটায়, এর মধ্যে ১১০টি অবৈধ। এসব ভাটাগুলোর কোনোটির ছাড়পত্র নেই, কোনোটি আবার নিষিদ্ধ এলাকায় গড়ে উঠেছে। তারপরেও প্রশাসনের নাকের ডগায় বহাল তবিয়তে আছে তারা। মাছরাঙা নিউজ ডেস্ক। উড্ডয়নের পরপরই ইঞ্জিনের সমস্যা দেখা দেয়ায় নিরাপদে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইট। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৮টা ৩৭ সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করে বোয়িং 737-800 সিরিজের বিমানটি। প্রায় ২৫০০ ফিট উচ্চতায় পৌঁছানোর পরপরই ইঞ্জিনের ত্রুটি দেখা দিলে ২২ মিনিট আকাশে থাকার পর সকাল ৮টা ৫৯ ১৫৪ জন যাত্রী এবং ৭ জন ক্রু নিয়ে নিরাপদে তা অবতরণ করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে উড়োজাহাজে থাকা সব যাত্রী এবং ক্রু সুস্থ রয়েছেন। পরিদর্শন শেষে তারা জানায় কোনো অনাকাঙ্ক্ষিত বস্তু বা পাখির চিহ্ন পাওয়া যায়নি। কারিগরি পর্যালোচনা শেষে পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা হবে। মাকে হাসপাতালে নিয়ে যাওয়ায় দেরি হওয়ায় সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি আনিসা আহমেদ নামে এক এইচএসসি শিক্ষার্থী। এতে তিনি পরীক্ষায় অংশ নিতে পারেননি। তবে মানবিক দিক বিবেচনায় তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছে সরকার। সকালে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, চলতি বছরের এইচএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অসুস্থ মাকে হাসপাতালে নিয়ে যাওয়া দেরি হওয়ায় রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রের ওই শিক্ষার্থী বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে পারেননি। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন এবং বিধির আলোকে সমাধানের চেষ্টা চলছে। আমরা তার এই দুঃসময়ে সহমর্মী। পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি। নিয়ন্ত্রণে আসছে না সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই দেশের বিভিন্ন জেলায় বাড়ছে নতুন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এখনও ডেঙ্গুতে সবচেয়ে খারাপ অবস্থা বরগুনার। জেলায় নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে মোট ২,৭১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এদিকে বরিশালের শেরে বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শুধু জুন মাসেই ৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। ডেঙ্গুর সংক্রমণ বেড়েছে কুমিল্লার দাউদকান্দিতেও। গত ২৪ ঘন্টায় দাউদকান্দি সরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ৩ জন ভর্তি হয়েছে। নতুন করে ১৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। যশোরে গত ২৪ ঘন্টায় নতুন করে ৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৪৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ২২ জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছেন। দর্শক, কিছুক্ষণ আগে যশোরের ডেঙ্গু পরিস্থিতির আরও খবর জানিয়েছেন প্রতিনিধি রাহুল রায়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 250 জেনারেল হাসপাতালের সামনেই। এই হাসপাতালটিতে আজ ৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন, এখনো পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্তের যে সংখ্যা, তাতে ভীতির কোনো কারণ নেই। তারা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে নানান ব্যবস্থা গ্রহণ করেছেন। তারা প্রতিনিয়ত সভা সেমিনারের মাধ্যমে ডেঙ্গু আক্রান্ত রোধে করণীয় কি সেটি তারা প্রচার করছেন। একই সাথে মশা নিধনে পৌর কর্তৃপক্ষ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন। তারা এরই মধ্যে মশার নিধনে যে ওষুধ প্রয়োগ সেটি করছেন। তবে এখনো পর্যন্ত আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে দেখেছি যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার সেখানে প্রচার প্রচারণা জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। সবকিছু মিলে যশোর জেলা যাতে ডেঙ্গু ছড়িয়ে পড়তে না পারে, এর প্রতিরোধে সব বিভাগের পক্ষ থেকে মূলত কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘ ৬ বছরেও চালু হয়নি রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের ৬ তলা নতুন ভবন। এতে আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ। দ্রুত হাসপাতালের কার্যক্রম শুরুর আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। শঙ্কর হোরের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট।
1984 সালে রাঙামাটিতে চালু হয় 50 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। সেটিকে কিছুটা সংস্কার করে এখন চিকিৎসা দেওয়া হচ্ছে 2 থেকে 250 রোগীকে। বেড না পেয়ে মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। এই হাসপাতাল রোগী করতে পারতেছে না, খবর দিতে পারতেছে না। মানে এখানে অনেকগুলো রোগী আছে, যখন বেশি রোগী আছে তখন দেখবেন যে ব্যাধি আর ফোলাচ্ছে না। চিকিৎসা সুবিধা বাড়াতে বর্তমান ভবনের পাশে 2019 সালে নির্মাণ কাজ শুরু হয় 11 তলার 250 শয্যা বিশিষ্ট নতুন ভবনের। সেখানে আইসিইউ, সিসিইউ, ডায়ালাইসিস সুবিধা, উন্নত ল্যাব সুবিধা ও একাধিক অপারেশন থিয়েটারের ব্যবস্থা থাকার কথা। 2023 সালে ভবনের 6 তলা পর্যন্ত কাজ শেষে কার্যক্রম শুরুর কথা ছিল, তবে আজও তা হয়নি। তাতে এখানে রোগী বেশি হয়ে যাচ্ছে, গাদাগাদি বেশি হচ্ছে, আমাদের কোনো কষ্ট হচ্ছে আর কি। ওটা চালু হলে একটু আমাদের কষ্ট কম হবে। এটা যদি চালু হতো আমরা অক্সিজেন সুবিধা পেতাম, তারপরে হচ্ছে আইসিইউ সুবিধা পেতাম, আর তাছাড়াও আমরা দূর দূরান্তে গিয়ে আমাদের চিকিৎসা সেবা করাতে হতো না। 100 শয্যার হাসপাতাল হলেও এটা আসলে বাস্তবে একটা 50 শয্যার ভবন। এই ভবনে জোড়াতালি দিয়ে আমরা 100 শয্যার রোগীদেরকে রাখতেছি। 100 শয্যার সিটের অধিক রোগী হলে সবাইকে আমরা ফ্লোরে দিচ্ছি। আমাদের নতুন ভবনের প্রয়োজন, না হলে এই রোগীগুলোকে ফ্লোরে ঠাঁই দেওয়া আমাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। জানা গেছে এখনো বিদ্যুৎ সংযোগ না মেলাতেই কাজ শুরু করা যাচ্ছে না ওই ভবনে। তবে গণপূর্ত বিভাগ বলছে ভবন বুঝে নিতে তারা সিভিল সার্জনকে চিঠি দিয়েছে। এদিকে সিভিল সার্জন বলেছেন মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই কার্যক্রম শুরু করবেন তারা। রাঙামাটি সদর হাসপাতালের 100 বেড থেকে 250 বেড উন্নীতকরণ প্রজেক্টের ডিপিপি অনুযায়ী সকল ধরনের কাজ শতভাগভাবে সম্পন্ন করা হয়েছে এবং আমরা সেটার ইনভেন্টরি লিস্ট করে সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য পত্র দিয়েছি। গণপূর্ত থেকে এখনো বুঝে নিইনি, আমি যতটুকু দেখেছি যে এটা কাজটা প্রায় সমাপ্তির দিকে, তো সম্ভবত আমরা খুব শীঘ্রই আমরা এটা বুঝে নিতে যাচ্ছি। যদি পাই তাহলে সেটা আমরা সেবা দেওয়ার ক্ষেত্রে এটা হবে একটা আমাদের জন্য একটা যুগান্তকারী বিষয়। 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের নতুন এ ভবনটির নির্মাণ ব্যয় হয়েছে 35 কোটি টাকা। মাছরাঙা নিউজ ডেস্ক। খ্যাতিমান সাংবাদিক দৈনিক কালের কণ্ঠের সহকারী সম্পাদক সদ্য প্রয়াত আলী হাবিবের বন্ধুরা তার স্মরণে এক স্মরণ সভার আয়োজন করে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে। উপস্থিত হয়েছিলেন কবি, লেখক এবং সাংবাদিক সহ বিশিষ্টজনেরা। তারা আলী হাবিবের সঙ্গে তাদের স্মৃতিচারণ করেন। আলী হাবিব সাংবাদিকতার পাশাপাশি ছড়াকার এবং লেখক হিসেবেও পরিচিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ও সংগঠক মতিউর রহমান লালটু। বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক আখতার হোসেন, নাসির আহমেদ, ফরহাদ মাহমুদ, শফিক ইমতিয়াজ, বিলু কবির, ক্রীড়া লেখক ইকরামুজ্জামান, মরহুমের স্ত্রী নার্গিস হোসনে আরা, সমাজকর্মী আহসান নবাব সহ আরও অনেকে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আপাতত বৈঠকের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। আরাঘচি বলেন, 5 দফা বৈঠকের পর আলোচনা প্রক্রিয়ার মাঝেই পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। এখন ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে তেহরানের কোনো স্বার্থ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, ইরানকে আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে আনার প্রচেষ্টার অংশ হিসেবে দেশটিকে পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে $30 বিলিয়ন পর্যন্ত অর্থ সহায়তা দেয়া, নিষেধাজ্ঞা শিথিল করা এবং বিদেশি ব্যাংকে আটকে থাকা $1 বিলিয়ন তহবিল মুক্ত করার বিষয় বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় একদিনে কমপক্ষে আরও 72 প্যালেস্টাইনি নিহত হয়েছে। এর সময় আহত হয়েছেন আরও 2 শতাধিক মানুষ। গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, গত 4 সপ্তাহে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সহায়তায় পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 549 জন প্যালেস্টাইনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 4000-এর বেশি। এদিকে গাজার দক্ষিণাঞ্চলে চালু থাকলেও উত্তরাঞ্চলে ত্রাণ সরবরাহ স্থগিত রাখার কথা বৃহস্পতিবার জানিয়েছেন ইসরায়েলের 2 কর্মকর্তা। হামাস সদস্যদের ত্রাণ লুটের ভিডিও ছড়িয়ে পড়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়। অবশ্য স্থানীয়দের দাবি, হামাস ত্রাণ চুরি নয় বরং রক্ষা করছিল। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাড়ছে সব ধরনের চালের দাম। বড় কিছু কোম্পানি ধানের দাম বাড়িয়ে দেয়াকে দায়ী করছেন বিক্রেতারা। নজরদারি বাড়ানোর তাগিদ ক্রেতাদের।
অনুদান নয়, সামাজিক ব্যবসায় স্বাস্থ্যসেবা নিশ্চিত সম্ভব বললেন প্রধান উপদেষ্টা। হাসিনা সরকারের বিরুদ্ধে সামাজিক ব্যবসা দিবস পালন না করতে দেওয়ার অভিযোগ। গোপালগঞ্জের শৈলদহ নদীর ভাঙনে হুমকিতে বসতবাড়ি সহ বহু স্থাপনা। টাঙ্গাইলে যমুনায় বিলীন অনেক ঘরবাড়ি, ভাঙন রোধে দ্রুত পদক্ষেপের দাবি স্থানীয়দের। এছাড়া এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।